বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত কলেজের শিক্ষক ছাত্রী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি শোনা যায় না? প্রায় 17-18 বছর পর নির্বাচনে ভোটের জন্য এখানে আবার এসেছি আমি। কিন্তু আমি ভাবতে পারি নাই, আমি যখন প্রথম নির্বাচন করি তখন একটাই সমস্যা ছিল, সে ছিল কি এই কলেজের ভবন নাই, টিনের ঘর, বিভিন্ন এলাকার মসজিদগুলো খারাপ, শান্তিবাগ স্কুলটা খারাপ, এই ধরনের সমস্যাগুলো ছিল। তো আমি যতটুকু পেরেছি এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করেছি। উন্নয়ন কার্যক্রম এবং সমস্যার সমাধান কোনটা একদিনে শেষ হয় না, এটা একটা ধারাবাহিকতা আছে, কন্টিনিউটি আছে। তো আমার পরে এই এলাকাতে কেউ উন্নয়নের জন্য আসে নাই। যারা আসছেন তারা শাসন করতে এসেছেন এবং শোষণ করতে এসেছেন। আমি জানি না এই 17 বছরে কজন এমপি আমাদের এলাকা থেকে হয়েছিল এবং আপনারা কজনকে দেখেছেন। আপনারা দেখছেন নাকি আপনার কোন এমপিকে? না, বলে একটু বলেন না, দেখছেন? নামও জানেন না। তো এরা সব বাইরে থেকে আসছে এবং এসে ভোট ইলেকশন তো করেই নাই। আপনার ভোটের অধিকারটা মতো চিন্তা করে নিয়ে গেছে, আপনারা ভোট দিতে পারেন নাই। বহু আন্দোলনের পরে 17 বছর আন্দোলন করেছি। 17 বছর পরে 17 বছরে বহুবার কারাগারে গিয়েছি, গ্রেফতার হয়েছি, রাস্তায় পুলিশের হাতে নির্যাতিত হয়েছি, বাড়িতে নির্যাতিত হয়েছি। এগুলো তৎকালীন সরকারের অবদান এ দেশের মানুষের প্রতি। এটা শুধু আমি না, এই এলাকার প্রত্যেকটা যারা আওয়ামী লীগ করতো না, এই ধরনের প্রত্যেকটা পরিবারকেই এই ধরনের সমস্যার মোকাবেলা করতে হয়েছে আমার ধারণা। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি ভেবেছিলাম 17 বছর পর যাচ্ছি, ভোটের কথাটা বলবো, একটু কথা বলবো, চলে আসবো। এখন দেখছি আপনাদের যে সমস্যাগুলো তুলে ধরেছেন, এটা আমি জানি না কোন মহাপুরুষ আছে কিনা চট করে সমাধান করে ফেলবে। হ্যাঁ, নিঃসন্দেহে আমি ভোটের জন্য বলতে পারি আপনাদেরকে, যেহেতু ভোট দরকার, তো এখানে মিথ্যা কথা বলতে অসুবিধা নেই, আমি বলতেই পারি আমার ভোট দরকার, সুতরাং সব সমস্যার সমাধান করে দেবো, জান, কোনো সমস্যা নেই। আরে ভাই, কি গালি দিয়েছেন? আমি বলতেছি ভোট পাওয়ার জন্য একটা মিথ্যা কথা বললাম যে আপনাদের সব সমস্যার সমাধান করে দেবো। ভোট দেন, ভোট দেওয়ার পরে আপনি আর খুঁজে পাবেন না। কিন্তু আমার তো পালায় যাওয়ার সুযোগ নাই। আমি তো এলাকায় থাকি, এলাকায় বড় হয়েছি। শাহজাহানপুর থানায়, শাহজাহানপুর থানা শাহজাহানপুরে আমার বাড়ি। তো যেটা বলছিলাম যে সমস্যাগুলো কি যদি একটা একটা করে আসি আপনাদের কাছে। দেখেন, এই যে একটা ব্যাটারি চালিত রিক্সা, এর একটা জাতীয় সমস্যা। এটা 5 তারিখের আগে 2-1টা ছিল নরমাল রিক্সা, এর মধ্যে মোটর লাগানো ছিল 2-1টা। 5 তারিখের পর ব্যাপক আকারে এরা চলে আসছে ঢাকায়, গ্রাম থেকে। এরা কারা জানেন? সব গ্রামে আওয়ামী লীগ করতো, পালায় ঢাকা চলে আসছে। বুঝতে পেরেছেন? তো সুতরাং হ্যাঁ, এটাও ঠিক যে যখন আওয়ামী লীগের 17 বছরে
আমাদের বহু স্কুল কলেজের পড়ুয়া ছেলেরা খিলগাঁও রেলগেট থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অটো রিক্সা চালাইছে। খিলগাঁও রেলগেট থেকে গুলিস্তান পর্যন্ত ভ্যান চালাইতো। আমাদের ছেলেমেয়েরা পালিয়ে এসে বাড়িতে কেউ থাকতে পারতো না। আমি এক জায়গায় চলে গেলাম। এই অটো রিক্সার সমস্যার ব্যাপারে একটা জানার একটা ঘটনা আছে। এই সমস্যাটা একটা জাতীয় সমস্যা। এটা একা আমার পক্ষে সম্ভব হবে না। তবে এইটা সমাধান করার জন্য যতটুকু যুদ্ধ করা দরকার এটা আমি করব। কারণ আমাকেও আপনাদের মধ্যে রাস্তাঘাটে চলাফেরা করতে হয়। আমার পরিবার পরিজন রাস্তাঘাটে চলাফেরা করে, কিন্তু এই অটো রিক্সা না, এগুলো বলা হয় ব্যাটারি চালিত রিক্সা। এটা খুব মানে নন টেকনিক্যাল, কি বলে এটাকে, খুবই ডেঞ্জারাস। অ্যাক্সিডেন্ট হলে মানুষের বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। যদি একটা অ্যাক্সিডেন্ট হয় দেখবে যে খুব স্পিড দিছে, কিন্তু কন্ট্রোল করার জন্য যে ব্রেকটা, এই ব্রেক ওদের নাই। সমস্যার সমাধান মানে ডেঞ্জারাস ব্যাপার। এটা গাড়ি নিচে পড়ে যায়। এটা আমার নিজের দেখা নেই, আমিও তো নিজে দেখা সবাই চলাফেরা করি। এটা একটা সমস্যা। তবে অটো রিক্সার ব্যাপারে যেটা বলছিলাম, যে এইটা কোর্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়া আছে যে এদেরকে কিছু করা যাবে না। তারপরেও আরো বৃদ্ধি পেয়েছে কোর্টের নিষেধাজ্ঞার পরে। তো ইনশাল্লাহ বিএনপির সময় আমরা আমি যখন কমিশনার ছিলাম 77-78 সালে, 78 সালে আমি কিন্তু কমিশনার ছিলাম এলাকায় 26 বছর বয়সে। আপনারা তো অনেকে জানেন না। আমার ওয়ার্ড নাম্বার ছিল 41। তো শান্তিবাগ পর্যন্ত, এই শান্তিবাগ স্কুল পর্যন্ত এই এলাকার মধ্যে আসে নাই নাকি ছিল এটা? আর এটা ছিল মান্নান সাহেব। হ্যাঁ, তো যাই হোক, তো ওই সময় আমরা চিন্তা করে দেখেন 1978 সালে আমরা রিক্সা উঠানোর জন্য একটা ব্যবস্থা নিয়েছিলাম এবং কঠিন ভাবে ব্যবস্থা নিয়েছিলাম। রিক্সা অর্ধেক করে দিয়েছিলাম। 78-এর কথা বলছি। তখন এত জনসংখ্যা ছিল না, রাস্তাঘাট খালি ছিল। তারপর মানুষ বলতো রিক্সার জন্য চলাচল করা যায় না, অবৈধ রিক্সা। রিক্সার নাম্বার দেওয়া হলো, পরে দেখা গেল নাম্বার জাল ভুয়া সব করে বেকায়দায় ফেলে দিল আমাদেরকে। তো যাই হোক, এখন যেটা হচ্ছে যে অটো রিক্সার জন্য মামলা হচ্ছে। তো এই মামলাটার মানে কোর্টের নিষেধাজ্ঞা আছে। এই কেস চালানোর মতো ক্ষমতা এই সরকারের নাই, বর্তমান সরকারের। ওনারা কেস চালাতে চান না। যে কোনো গভর্নমেন্ট আসুক, পরে দেখা যাবে, এখন থাকে না। অর্থাৎ যে ওনারা আরাম করে যাবে, পরবর্তী গভর্নমেন্ট এসে এটাকে এটার দুর্ভোগ মানে সমাধানের চেষ্টা করবে, লাঘব করার চেষ্টা করবে আগামী গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট কিছু করবে না। তো ইনশাল্লাহ যেহেতু জাতীয় সমস্যা, এটা সমাধান হয়ে যাবে, এই সমাধান রাখা যাবে না। তারপরে হকার, এটা একটা সমস্যা। এই হকারদের নিয়ে আমি যখন মেয়র ছিলাম, আমাকে ভীষণ বিকৃত হয়েছে। আমি বলি অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। আমি এত সময় নাই, হয়ে যাচ্ছে আবার। আমি যখন মেয়র ছিলাম তখন সাজারপুর থেকে গুলিস্তান হয়ে যাই লক্ষ্মীবাজার, আমার মেয়রের অফিস। দেখতাম রাস্তার দুই পাশে আপনার হকার। তাহলে কি করা যাবে? হকার দেখে উঠানো যাবে না, পুনর্বাসন করতে হবে। ঠিক আছে, পুনর্বাসনের ব্যবস্থা নিলাম। বিশাল বিশাল দেখবেন যে রাস্তার দুই পাশে গুলিস্তান গেলে সদরে যাওয়ার পথে দুই পাশে যে মার্কেট গুলো আছে না, এই মার্কেট গুলো করা হয়েছিল হকারদের বসানোর জন্য। পরবর্তীতে যখন আমরা ছিলাম না, তবে হকার জায়গায় রয়ে গেল, মার্কেটের জায়গায় আরেকটা মার্কেট হয়ে গেল। এটা আমাদের জাতির দুর্ভাগ্য। তো যাই হোক, হকারের সমস্যার সমাধান করতে হবে, আমাদের নিজেদের বাঁচতে হবে, ওদের বাঁচাতে হবে। একেবারে আমরা রাস্তায় ফেলে দিতে পারবো না। তো ওদেরকে একটা সমাধানের ব্যবস্থা করব, অটোমেটিক্যালি সবাই হকার চলে যাবে। কোথাও না কোথাও একটা ব্যবস্থা করতে হবে, যেভাবেই হোক। অর্থাৎ হকারদেরকে পুনর্বাসন করতে হবে, করলে হয়তো কমবে কিছুটা। আরেকটা হলো ফুটপাত দখল হয়ে রয়েছে, এটা আপনারা বলেন নাই। এই ফুটপাত দখলের বিষয়টা
এলাকাবাসীর উপর নির্ভর করে। কিরকম? এই ফুটপাত দোকান বসাইছে কিন্তু আওয়ামী লীগ, হকার বসাইছে কিন্তু আওয়ামী লীগ, এগুলো কিন্তু আগে ছিল না। আপনি খেয়াল করে দেখেন, এখানে আমি জানি অনেকেই দুই চারজন না, অন্তত 10 ভাগ তো আছেন যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সমর্থন করতেন। আমি কিছু মনে করি না তার জন্য। এখন তো আওয়ামী লীগ নাই, থাকলে পরে হয়তো আপনারা আপনাদের একটা দাঁড়িয়ে ছিল, এখন তো আর নাই। কিন্তু করে গেছে, কাজ অপকর্মটা করে গেছে ওরা। আর একটা সমস্যা হলো কি, জলাবদ্ধতা। আমি কি বলবো, আমার বাসায় আর পানি ঢুকে বৃষ্টি আসলে। আমার বাসা হলো এই এলাকার মধ্যে সবচেয়ে উঁচু বাসা। আমার শহীদবাগ নাম শুনছেন না? এই শহীদবাগ, যেটা আমরা আসা যাওয়া করেন, এটা ছিল সবচেয়ে উঁচু এলাকা। এখানে কখনোই পানি আসতো না, আমি দেখি নাই। কিন্তু এখন দেখি সামান্য বৃষ্টি হইলে ওখানে আমার বাড়ির ভিতরে পানি, বাড়ির ভিতরে পানি। আর কারণটা কি? এই কারণ আমি একবার বলেছিলাম সরকারকে, তখন বলেছিলাম, এখনো বলি, যে কোনো সরকার যদি আমাকে 3 মাস সময় দেয়, আবার যেটা আমি বলবো সেটা যদি করে, তাহলে ঢাকা শহরে কোনো বাড়িতে কোথাও 1 বিন্দু পানি উঠবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা। এখন আপনি বলতে পারেন যে আপনি করেন না কেন? আমি একটা সময় পাইনি। আমি যেখান থেকে আপনাদের এখানে পানি নির্গত হয়, পানি যে বেরোয় ওই যে শান্তিবাগ দিয়ে একটা খাল দিয়ে চলে যায়, ওটা মেরাদিয়া হয়ে পাল নদী, এখন শীতলক্ষা। এই যে রুটটা বললাম, এই রুটটা ঢাকা শহরের অনেকেই জানে না। আমি না থাকার পরে যখন থাকবো না, তখন আপনাদের ইতিহাসে পড়তে হবে কোথায় কোথায় কি ছিল। আমি জানি পানি কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। আমি এটাও জানি কেন বন্ধ হলো যে ওই জায়গাগুলো, যেমন আজকে আপনাদের বনশ্রী, যেমন আফতাবনগর, বিশাল জলাভূমি ছিল। আমরা ট্রলারে করে ওখান থেকে যেতাম। ভাবতে পারেন কত বড় জলাভূমি ছিল। এগুলাকে সব ভূমিদস্যুরা গ্রাস করে আজকে বরফ পেয়ে ফেলেছে, পানি যাওয়ার জায়গা নাই। তারপরেও করা যেত। এখন খাল যেখানে আছে, যেখানে পানিটা যাবে, খাল বন্ধ করে ওখানে বিল্ডিং হয়েছে। এটা আওয়ামী লীগের সময় হয়েছে। এই কারণে হয়েছে যে ওই সময়ে এলাকার সমস্যা, মানুষের সমস্যা শোনা, ওই সময় এলাকার সমস্যা দেখার কোনো লোক ছিল না। গ্যাসের সমস্যা ঢাকা শহরে হচ্ছে, হয়তো কমে যাবে, আমি জানি না। আমি মিনিস্টারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। যেখানে গিয়েছি আমি, সেখানে গ্যাসের সমস্যা শুনেছি আমি। স্কাউট গার্ডেন গ্যাস নাই, আমার বাসা গ্যাস নাই, শান্তিবাগ গ্যাস নাই, পল্টনে গ্যাস নাই। তো এই যে বিষয়গুলো আমার নজরে আছে, আমি এখন যদি না পারি নিশ্চয়ই সমস্যার সমাধান করতে হবে। এবার আপনার কলেজ প্রসঙ্গে যদি আসি, এই কলেজটা জমিতে জিয়া রহমান সাহেব দিয়েছিলেন, আপনারা জানেন। এই বিল্ডিংটা আমার সময় টাকা স্যাংশন হয়েছে। পাশের মসজিদটা, সেই জমি স্যাংশন, আমি যে মসজিদে নামাজ পড়লেন মুরব্বীরা, আলাক্সা, সেই মসজিদের জমিটাও আমার সময় দেওয়া হয়েছিল। মালিবাগ কেন্দ্রীয় মসজিদের জায়গাটা আমারই দেওয়া। তো এখন আগামীতে কে আসবে, উনি কি কি করবেন, ওয়াদা দেবেন, আমি তো বলে দিলাম যে আমি কি কি করেছি। তো এখানে ছিল খেলার মাঠ, হাসপাতাল, কমিউনিটি সেন্টার, এই যে পাশেই আমি এখানে বিল্ডিং হয়েছে যেখানে। আমার 500 ছিল, আমি প্রথমে ভাবছিলাম এর মধ্যে কলেজ বিল্ডিং। আমি আপনাদের একটা কথা দিতে পারি, আপনারা দোয়া করবেন, যে আমি এখানে একটা কবরস্থান করেছিলাম, এখানে খুব কাছে। আমি 2টি কবরস্থান করেছিলাম, এখানে একটি আর খিলগাঁওয়ে একটা করেছিলাম। তালতলায় 13 একরের উপরে, আর বেশি বলবো, আচ্ছা। আর গুলবাগটা ছিল 13 একরের উপরে। তো এখন শুনলাম যে কবরস্থানটা দখল করে কারা নাকি বিল্ডিং করেছে। আমি এটাকে আমি কথা দিয়ে যাচ্ছি, এটা জীবনের মূল বিনিময় হলো এই বিল্ডিং ভেঙে এখানে আমি কবরস্থান আবার বানাবো। এটা আমি ছাড়বো না।
কারণ ওই সময় আমার পরিকল্পনার অংশ ছিল যে এলাকাটাকে আমি সুন্দর করব, ভালো করব। আমি লেক করেছি, আমি খাল করেছি, আমি সবকিছু করে মাটি ভরাট করেছি যে এলাকার মানুষের সে আজিমপুর জায়গায় কবর দেওয়ার জন্য। এগুলো হলো একটা মানুষের বেসিক নিড, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। যদিও কারো নজরে আসবে না, আরে আপনার সাথে কবরস্থানে বানায় এ কি মানুষ মানবে নাকি, এরকম কথা আমি শুনছি। কিন্তু আমি জানি, কারণ কি জানেন, আমার পারিবারিক একটা কবরস্থান আছে শাহজাহানপুরে, সে কিসের দায়িত্বে আমি আছি। ছোট কবরস্থান 3 বিঘার মধ্যে ছিল, পারিবারিক কবরস্থান। এলাকাবাসীর প্রয়োজনে আমরা কিছুটা ওপেন করে দিয়েছি জনসাধারণের জন্য। এক সময় দেখলাম যে মানুষ এসে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে যে এখানে আমার বাবার কবর ছিল, আমার মায়ের কবরটা এখানেই হবে, আমরা চাই। কিন্তু কোনো উপায় নাই, কারণ কবরটা আগে একটা হয়ে গেছে। এখন একটা লাশ তো উঠিয়ে তো একটা কবর দেওয়া যায় না। যাই হোক, অনেক ম্যানেজ করে আমরা চালিয়েছি। তখনই অনুভব করলাম যে এখানে আমাদের এখানে হাসপাতালের চেয়ে বেশি কবরস্থান দরকার, হসপিটালের চেয়ে বেশি একটা কমিউনিটি সেন্টার দরকার। আমাদের ভালো একটা ক্লাব দরকার, যেখানে মুরব্বীরা বসবে, আমাদের ছেলেরা বসবে। ভালো একটা মাঠ দরকার, যেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করবে। আমরা এক ছোট ভাই বলেছে যে মাদকের একটা সমস্যা আছে, থাকবে, স্বাভাবিক। যে সমাজে খেলার জায়গা নাই, যেখানে খেলার একটা মাঠ নাই, আমাদের বাচ্চারা বড় হচ্ছে একটা ইসের মধ্যে, কি বলে এটাকে, ফার্মের বাচ্চা বলি আমরা, একটা রুমের মধ্যে বড় হচ্ছে। এরা খায় দায়, স্কুলে যায়, স্কুল থেকে রুমে আসে, পড়াশোনা করে, আর ওই ফেসবুক সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে। তো এরা ভবিষ্যতে কি করবে, এই চিন্তা ভাবনাগুলো যদি আমাদের মাথার মধ্যে না আসে, যদি আমরা ভাবতে চেষ্টা না করি, এই কারণে আমি খুব রাগ করে বললাম, আমি জেদ করে বললাম, আমার জেদ, যেখানে যাই থাকুক, যেখানে যা করতে চেয়েছিলাম ওগুলো আমি ওখানে করবো ইনশাআল্লাহ। এটা হলো, এটা আপনাদের জন্য কিংবা ভোটের জন্য আমার প্রমিস না, এটা হলো আমার রাগ, আমার ক্ষোভ, আমার জেদ। যে একটা আমি চেষ্টা করলাম একটা খেলার মাঠ বানাইতে, সেই মাঠের মধ্যে বিল্ডিং হয়ে যাবে, এটা কথা হলো এটা। কারণ কি জানেন, যখন এই অপকর্মগুলো হয় তখন আওয়ামী লীগ সরকারে ছিল। এই যে জায়গাটা যখন দেওয়া হয় 70 লক্ষ টাকার বিনিময়ে এই জায়গার এটা করা হয়, এই যে কি বলা হয় না, ঘুষ দেওয়া হয়েছে, ঘুষ দিয়ে এই জায়গাটাতে বিল্ডিং করা হয়েছে, কোয়ার্টার করা হয়েছে। কন্ট্রাক্টর সেটার মধ্যে 70 লক্ষ টাকা ঘুষ দিয়েছিল শুনছি আমি। যাই হোক, এটা কারণ কি জানেন, যারা নাকি এই এলাকার না, তারা তাদের এই এলাকার জন্য দরদ থাকবে না। আপনি খেয়াল করে দেখবেন, আপনি অনেকে বাড়ি আছেন এখানে, আপনি যে বাড়িটা ভাড়া দেন, আপনার বাড়িটা, আপনার ঘরটা কিংবা আপনার ফ্লোরটা যেরকম আছে, ভাড়ার ফ্লোরটা কিন্তু এরকম দেখবেন না আপনি গিয়ে। কারণ আপনি আপনার ঘরে যত্ন যেভাবে নেন, আমি সবার কথা বলছি না, কিছু কিছু ভাড়াটিয়া আমাদের রং করে না, খুব একটা যত্ন নেয় না, কারণ সে জানে যে মাত্র সে কত করে চলে যাবে। তো এই আমার এই এলাকাটা ওই ভাড়ার এমপিদের হাতে পড়ে গেছিল। আমাদের দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য, এলাকাবাসীর দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য যে এটাকে এত প্ল্যান করে সুন্দর করে করলাম, এত ডিজাইন করে করলাম। এই যে একটা কথা বলছেন না আপনারা, এই যে উপর দিয়ে ফুটওভার ব্রিজ করার জন্য কে বলেছেন, ডেলিগেটে এইটার একথা শাহিন বলছে, এইটার প্ল্যান ছিল, এটার প্ল্যান ছিল দুটা ফুটওভার ইয়ে করতে এসেছিলাম, গুলবাগ দিয়ে একটা, আর ওই যে প্রিন্সিপালের সঙ্গে, আর মালিবাগে একটা। তো এটার প্ল্যান ছিল, করে ফেলতাম, যদি আমি থাকতাম করে ফেলতাম আমি। আর কখন করবো, ওই সময় জেলে নিয়ে গেল আমাকে, কাজ করবে কে। তো যাই হোক, যদি সুযোগ আসে, আমি কথা দিচ্ছি, এই ফুটওভার ব্রিজ আমি যেদিন ওত নেব তার 7 দিন পরে কাজ শুরু হবে। এটা সম্ভব, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না, এটা সম্ভব। কিন্তু অনেকগুলো অসম্ভব ব্যাপার আছে, যেমন যেটা নিয়ে আমি জেদ করলাম, যেমন বিল্ডিং ভেঙে মাঠ বানাবো, বিল্ডিং ভেঙে আমি ই করবো, কবরস্থান বানাবো।
এটা একটু কঠিন কাজ হবে, কিন্তু আমি করবো, আমি কথা দিচ্ছি এটা। কারণ কি, আমি জানতে চাই ওই জায়গায় র্যাব কে দিল। আমি ছিলাম ওয়ার্কস মিনিস্টার, আমি ওই জায়গা দিয়েছি ইসের জন্য, কবরস্থানের জন্য। র্যাবকে বিল্ডিং করার কথা কে দিল এটা? আমি ওখানে পার্ক বানিয়েছি, আমার পার্ক ভেঙে, শিশু পার্ক ভেঙে তারা বিল্ডিং বানিয়েছে। এটা কথা হলো? দরদ নাই মানুষের প্রতি মানুষের। যাই হোক, আমি বোধহয় একটু ইমোশনাল হয়ে গেছিলাম, সরি। আর আরো ভাই, মাদক সন্ত্রাস সেগুলি এখানে, এটা তো আমার বাড়ির পাশেই হইতেছে, আমি কি করবো বল? না আমি বলছি, আমি বলতেছি তো যে এটার সমলটা তো মারাত্মক। এটা একটা সিন্ডিকেট, এত বড় একটা চক্র, এদেরকে ধরা মুশকিল। তবে যত মুশকিলই হোক, এই চক্রকে আমাদের দমন করতে হবে। এই জন্য প্রয়োজন হলো সামাজিক সচেতনতা। যেখানে আপনারা এই মাদক ব্যবসায়ীদের পাবেন, আমি হই না হই পরের কথা, কিন্তু কালকেও যদি পান আমাকে দয়া করে জানাবেন। কালকে আগামীকাল কথা বলছি, এখনো যদি পান, আমি বেরোনোর সময় যদি পান, কারণ এটা আমারও শত্রু। একটা মাদক সেবন করে যে ছেলে, যে বাসার, শুধু সেই বাড়িটা সমস্যায় পড়ে না, পরিবারটা সমস্যায় পড়ে না, আশেপাশে এলাকার সমস্যাগ্রস্ত করে তোলে। সুতরাং মাদককে আমাদের না বলতে হবে। এবং আপনাদের মধ্যে অনেকেই একটু ভয় পান, আমি জানি, আরে আমার ওর কথা বলতে গেলে তো আবার যদি কিছু করে, কিচ্ছু করতে হবে না। আপনারা দয়া করে আমাকে একটা ফোন করে দেবেন, দয়া করে। আমি কিন্তু ইসের পর ওই যে 5 তারিখের পর কিন্তু ওইখানে লাঠি বাসি টিম করেছিলাম একটা। আমি 2টা মাইক্রোবাস, 20টা লাঠি, 20টা ছেলে। ফোন যাইতো, সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে দমন করা হতো, সঙ্গে সঙ্গে। এটা ইমিডিয়েটলি হতো। পরে আস্তে আস্তে যখন পুলিশ আসলো, তখন আমি বন্ধ করে দিয়েছি। তো আমার ফোন নাম্বার কিংবা বাসার ফোন নাম্বার পাবেন এখানে যারা আছে। এটা আমাদের ছেলেমেয়েরা বলবেন, দিয়ে দেবে। কি বলবেন এটা বলার দরকার নেই, ফোন করে শুধু বলবেন যে অত নাম্বার থেকে আমি বলছি, এখানে এই জায়গাতে কাজটা হচ্ছে। পরিচয় যদি দিতে না চান দিবেন না, অসুবিধা নেই। ভয়ের ব্যাপার আছে তো আপনাদের? সর্বশেষ একটা কথা বলি আপনাদের, সর্বশেষ কোথায় ছিলাম জানি আমি তখন? না কয়েকদিন আগে আমি বলছি, কয়েকদিন আগে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতাল দেখতে গিয়েছিলাম। তারপর জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত কঠিন অবস্থায় আছে। আপনাদের দোয়ায় হয়তো আজকে খবর পেলাম একটু স্টেবল হয়েছে, আজকে খবর পেয়েছি। আপনার সবাই হ্যাঁ, দেশব্যাপী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া হয়েছে, এটা আমি ইতিপূর্বে দেখি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্য একটা উচ্চতায় চলে গেছেন। উনি এখন বিএনপি নেত্রী নন, উনি এখন সারা বাংলাদেশের অভিভাবক হয়ে গেছেন। শুধু বিএনপি নেত্রী তা কিন্তু না। তো আমি যেটা বলছিলাম যে ওই সময় আমি আসি, আমার তখন তো আপনারা বুঝতে পারেন আমি দেখে আসছি ওনাকে, খুব খারাপ অবস্থা ওই সময়। তো আসার সময় আমার একটা ফোন করলো এক মহিলা, আমি বলতে পারবো কে ফোন করেছে, কোন জায়গা থেকে করেছে, নামটা বলছি না। এই পাশেই, আপনার পাশেই এক বিল্ডিং থেকে এক মহিলা ফোন করলো, ভাই অমুক লোকের অত্যাচার তো আমরা থাকতে পারতেছি না। মহিলা খুব ভয় ভয়ে আমাকে বলতেছে, খুব ভয় ভয়ে। আমার কি হয়েছে, আপনার সমস্যা কি? এটা ধরেন 4-5 দিন আগের কথা। পরে যে একটা লোকের ছেলে কথা বলে, ওই ছেলেটা এসে বাড়িতে ভাঙচুর করে, চাঁদা চায়, আর কি বলে বাড়ি ছেড়ে দিতে বলে, আমাদেরকে অ্যাপার্টমেন্টে ছেড়ে দিতে বলে। যাই হোক, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছি এবং যারা কাজটা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি ইমিডিয়েটলি। এটা করে কয়েকদিন আগের কথা। সুতরাং সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের ব্যাপারে কোনো আপোষ নাই, এটা একটু মাথায় রাখবেন। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক দমন করার জন্য সরকার কিংবা পুলিশ কিংবা মিডিয়া পাশে প্রয়োজন নাই।
আমি মনে করি যদি এই এলাকায় একটা সমাজ থাকে, যেমন ওই দিন আমি গিয়েছিলাম একটা স্কাউট গার্ডেন একটা ক্লাবে গিয়েছিলাম, এরকমই একটা মিটিং হয়েছে, ওখানে দেখলাম এত সুন্দর ওদের ব্যবস্থা, ওখানে সমস্ত কথা হয়েছে, গ্যাসের কথা হয়েছে, কিন্তু মাদক সন্ত্রাসের কথা কিন্তু আসে নাই, হকারদের কথা এসেছে। কারণ আমাদের এখানে একটা কমিউনিটি নাই। একটা কমিউনিটি থাকলে এখানে বসলে 10 জন 20 জন লোক একসঙ্গে হলে একটা ঐক্য তৈরি হয়, তখন ঐক্যবদ্ধভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়। আমরা করেছি, আমরা ছোটবেলায় ছোট ছিলাম, ক্লাব করেছি, লাইব্রেরি করেছি, নাটক করেছি, ক্রিকেট খেলেছি, অনেক কিছু করেছি আমরা। এই ভাই তোরা কই যাও? হ্যাঁ, ও নামাজ এটা হয়ে গেছে, আর 10 মিনিট আছে, আমি শেষ করছি। তো যাই হোক, আমি অনেক কথা বললাম, তো এটার আসল কথা তো বলা হয় নাই, পরে আপনারা ভুলে যাবেন। ভোট লাগবে একটা, বলাই হয় নাই। আমার আগের বক্তারা বলছে, যাই হোক না, তো আমার অভিজ্ঞতা আছে, তো যেটা বলতেছি যে একটা ভোট চাই। এবং এখানে যারা আছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে আছেন, এই এলাকার সব লোক কিন্তু এখন আসে নাই, কারণ নিষেধ করা যায়, আমরা পাবলিক মিটিং করতে পারতেছি না। এই কারণে আপনাদের অনুরোধ জানাবো, মা বোন, আমার অভিভাবক অভিভাবিকা ভাইরা এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছেন, সবাই যার যার বাসায় যার যার এলাকায় আমার হয়ে যদি কথা দেন, যদি বলেন যে আমি আসছিলাম, আমি এই কথাগুলো বলে গেছি, আমি একটা ভোট চেয়েছি, সবাই যদি বলেন তাহলে আমার খুব উপকার হয়। বলবেন তো? আলহামদুলিল্লাহ। তো নিজে একটা ভোট দিয়েন, এবং নিজের ভোটটা যদি নষ্ট না হয় তাহলে আরো 10টা ভোট জোগাড় করার চেষ্টা করবেন, এটা হলো আমার অনুরোধ। তো আমি এই এলাকারই ছেলে, আমি জানি না আমার পরে আবার কি আসবে, আমার জানা নাই, সে এরকম করে এলাকাটাকে ভালোবাসবে কিনা এটা আমার জানা নেই। আমি চাই এরপরে যারাই আসুক, যে প্রজন্ম আসুক, নিজের এলাকাকে ভালোবাসবে, এলাকার মানুষকে ভালোবাসবে, এলাকার সমস্ত সমস্যার সমাধান করবে, এরকমই আশা করব। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ বসে থাকার জন্য, এবং আগামী দিনে একটা ভোট দেবেন, আবার যদি কিছু ভোট জোগাড় করবেন, এই আশাবাদ ব্যক্ত করে পরম দলের আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য আমি দোয়া করবো, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।